একতরফা ভালোবাসায় জোর করে একটা মেয়েকে পেতে চেয়ে নিজের জীবনটাই কালো জাদুর ফাঁদে ফেলে নষ্ট করে দিই আমি। আল্লাহ আমাকে মাফ করবেন না। ঘটনাটা ঘটেছে আমার কলেজ যখন পড়ি তখন। একটা মেয়েকে আমার খুবই ভালো লেগেছিল। অনেকভাবে বোঝানোর পরও প্রেমের প্রস্তাব দিই, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করে বারবার। তবু আমি বন্ধুদের কথায় তার পেছনে লেগে থাকি, যদি তার মনটা একটু গলে এই আশায়। কিন্তু সেই মেয়ে আমাকে সহ্যই করতে পারতো না, বারবার অপমান করতো। তবুও পিছু পিছু ঘুরতাম। একটা সময় দেখি সিনিয়র এক ভাইয়ের সাথে সে সম্পর্কে জড়িয়েছে। মাথা কাজ করছিল না, কী করবো বুঝতে পারছিলাম না। হঠাৎ মাথায় আসে তাকে আমি কালো জাদু করে হলেও আমার বানাবো। যে ভাবা সেই কাজ। পাগলের মতো নানান কবিরাজ, তান্ত্রিক, পীর এসবের সন্ধান করতে থাকি। অনেকের কাছে যাই কালো জাদু করব বলে, কিন্তু অনেক কিছু করার পরও আমার কোনো কাজই হয় না। টাকাও মেরে খেয়েছে অনেকে খোঁজখবর নিয়ে পার্শ্ববর্তী একজন এলাকার কবিরাজের সন্ধান পাই, কিন্তু সে আমাকে কাজ করে দিতে রাজি হয় না। তাকে অনেক টাকার লোভ দেখানোর পরে সে রাজি হয়। আমার কাজটা সে করে দিবে বলে। কবিরাজ বাড়ি ছিল আমার বাড়ির নানার বাড়ির পাশে, তাই 3 দিনের জন্য নানা বাড়ি চলে যাই। কবিরাজ আমাকে বলে আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তবে সামান্য ভুল হলে তোমার বিপদ হবে। আমি বললাম আপনি যেভাবে বলবেন আমি তেমনি কাজ করব। ওই মেয়ের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কবিরাজ হেসে বললেন, তুমি তো প্রেমিক পুরুষ হে, একটা মেয়ের জন্য জীবন মৃত্যুর মুখে দিতে চাও? আচ্ছা এবার শোনো, কাজের কথায় আসি। কিছু জিনিস লাগবে। আমি বললাম কী কী লাগবে বলেন। কবিরাজ বললেন কিছু সরিষার তেল, 3টা মুরগির ডিম। আমি বললাম ও আচ্ছা, এগুলো আর এমন কি, আমি এক্ষুনি নিয়ে আসবো। কবিরাজ বললেন এত সহজ না রে বাপ, সরিষাটা তোমার সকালে দোকান থেকে গিয়ে দামাদামি না করে একদমই কিনে আনতে হবে। সরিষার তেল হবে একদিন ঘানিতে প্রথম ফোঁটা যে তেল বের হয়, সেই প্রথম ফোঁটা সরিষার তেলের সাথে আরও কিছু সরিষার তেল মিশিয়ে আনলেও চলবে। আর ডিম যেটা লাগবে সেটা মুরগির পাড়া প্রথম ডিম হতে হবে, মানে মুরগির ডিম পাড়া শুরু করেছে মাত্র, সেই প্রথম ডিমটাই লাগবে 3টা মুরগির। আমি বললাম সরিষা আর সরিষার তেল না হয় জোগাড় করলাম, কিন্তু মুরগির ডিম কিভাবে কি করব? কোন মুরগি কবে ডিম পাড়ে শুরু করেছে বা কী করবে, কীভাবে কী করছে আমি কিভাবে জানবো? কবিরাজ বলল এটাই তো করতে হবে, তা না হলে হবে না। আমি ডিমের ব্যবস্থা করতে বললাম কবিরাজকে, তিনি কোনোভাবেই রাজি হলেন না। তারপর তাকে আমি কিছু টাকার প্রলোভন দেখানোর পরে তিনি রাজি হলেন। আমি মনে মনে অনেক খুশি হই, আর মনে মনে ভাবি যা পাখি উড়ে নে যত পারিস, একটা দিন তো তুই আমারই হবি। 12-13 দিন পর কবিরাজ জানায় সে ডিম সংগ্রহ করেছে। আমিও বাকি জিনিসগুলো নিয়ে তার কাছে যাই। সে বলল কাল ভরা অমাবস্যা, কালকেই কাজ করতে হবে, আমার সাথে রাতে এক জায়গায় যেতে হবে, তৈরি থাকবা। আমিও পরদিন রাতের বেলা সাদা অন্ধকার রাতে হাঁটছি, কোথায় যাচ্ছি জানি না। হাঁটতে হাঁটতে সে একটা শ্মশানের কাছে গিয়ে দাঁড়ালো। আমাকে বলল তোমার কাছে কি ফোন আছে? আমি বললাম আছে। সে বলল সেটা বন্ধ করে দাও। কবিরাজ যেভাবে যেটা বলছিল আমি সেভাবেই সেটা করছিলাম। ঘড়িতে সময় দেখলাম 11টা বাজে। ফোনটা বন্ধ করে দিলাম। কবিরাজ একটা বৃত্ত এঁকে সাদা কিছু একটা ছিটিয়ে দিয়ে বলল এর ভেতরে বসো, আমি এখন যজ্ঞে বসবো, আর তুমি এই বৃত্তের ভেতরে থাকবা। আমি না ডাকলে কখনো এর থেকে বের হবা না। নীরব অন্ধকার রাত, ভয় লাগলেও একটা মেয়েকে পাওয়ার জন্য কতটা উন্মাদ হয়ে গিয়েছিলাম। কবিরাজ একটা চিতার উপরে উঠে যজ্ঞ শুরু করলেন। আমি চারপাশ থেকে কুকুরের ডাক শুনছিলাম। শত শত কুকুর যেন যুদ্ধ বাঁধিয়েছে। মন চাচ্ছিল দৌড় দিই, কিন্তু যেমনি না সেই মেয়ের চেহারা চোখের সামনে ভাসে, তখনই আমি মনস্থির করি না, আমি শেষ দেখেই তারপর ছাড়বো।